সো আজকে আমরা বাংলাদেশ পেনাল কোড 1860s এর লাস্টের দিকের যে ইম্পর্টেন্ট কয়েকটা সেকশন আছে সেই সেকশনগুলো আমরা টাচ করব। তো তার মধ্যে আমার লেকচারে সর্বপ্রথমে যে সেকশনটা আসতেছে সেটা হচ্ছে অ্যাডাল্টারি অ্যাকর্ডিং টু সেকশন 497। অ্যাডাল্টারি বাংলা হচ্ছে ব্যভিচার। ব্যভিচার বলতে বোঝায় হচ্ছে মানে অবৈধ কোনো সম্পর্কে যদি আপনি সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, সেটা কিরকম, যে whoever has sexual intercourse with a person who is and whom he known or has reason to believe to be the wife of another man without the consent or um, connivance of that man, and such sexual intercourse not amounting to the offense of rape, is guilty of the offense of adultery and shall be punished with imprisonment of either description for a term which may extend to 5 years or fine or both. আচ্ছা, in such cases the wife shall not be punished as an abettor. অ্যাডাল্টারি বা ব্যভিচারের যে ইয়াটা বাংলাদেশের পেনাল কোডের যে নিয়মটা সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তির স্ত্রী বা হয় স্ত্রী অথবা অপর কোনো ব্যক্তির স্ত্রী বলে সে জানে, ঠিক আছে, মানে কার স্ত্রী সে সেটা হয়তো বা জানে না, কিন্তু হয় সে জানে যে ওই মহিলাটা অন্য কোনো লোকের স্ত্রী, অথবা জানার এটাটুকু অন্তত পক্ষে জানে যে সে অন্যের স্ত্রী, ঠিক আছে, অথবা এমন কোনো রিজন আছে যেটার কারণে সে জানে যে ইনি হয়তো বা অন্য কারো স্ত্রী হতে পারে। সো এই ধরনের কোনো ব্যক্তি অন্য উক্ত যে ব্যক্তির স্ত্রী তার সম্মতি ছাড়া বা সমর্থন ছাড়া ওই লোকের স্ত্রীর সঙ্গে যদি কোনো ধরনের সেক্সুয়াল ইন্টারকোর্স বা যৌন রিলেশনে যায়, সেই সময় এটাকে ধর্ষণ হিসেবে গণ্য করা হয় না, তবে এটাকে ব্যভিচার হিসেবে গণ্য করা হয়, মানে হচ্ছে আপনার অ্যাডাল্টারি হিসেবে কাউন্ট করা হয়। তো অ্যাডাল্টারি সার্কামস্টেন্সেসে হচ্ছে আপনার যিনি পুরুষ থাকেন তাকে লায়াবল করা হয়, মহিলাকে কখনো লায়াবল করা হয় না, বা তাকে মানে অ্যাবেটর হিসেবে সহায়তাকারী হিসেবে দুষ্কর্মের সহায়তাকারী হিসেবে তাকে লায়াবল করা হয় না। ব্যাপারটা হচ্ছে এরকম, সাপোজ ধরেন আপনি একজন পুরুষ, আপনি অন্য আরেকজনের স্ত্রী, সেটা আপনি জানেন কার স্ত্রী, অথবা অন্য আরেকজনের স্ত্রী কোনো একজনের বিবাহিত মহিলা, কিন্তু কার স্ত্রী সেটা আপনি জানেন না, অথবা সে হয়তোবা কোনো একটা বিবাহিত মহিলা বলে আপনি বিলিভ করেন, বা আপনি হয়তোবা এমন কিছু এভিডেন্স পেয়েছেন যেটার জন্য আপনি জানেন যে সে বিবাহিত, ঠিক আছে, ওই মহিলার সাথে উইদাউট হার হাজবেন্ড কনসেন্ট, তার স্বামীর মানে ওই মহিলার স্বামীর সম্মতি অথবা সমর্থন ছাড়া যদি ওই মহিলার সঙ্গে আপনি কোনো ধরনের সেক্সুয়াল রিলেশনশিপ করেন, তখন সেটাকে ব্যভিচার ধরে নেওয়া হয়, সেটা রেপ না। এখানে এই সারকমস্টেন্সেসে মহিলার কনসেন্ট থাকা না থাকা ইট ডাজন্ট ম্যাটার। যেমন ধরেন সম্পর্কটা কিরকম, অনেক সারকমস্টেন্সেসে হতে পারে সেখানে কনসেন্ট আছে, যে আপনার সঙ্গে অন্য একজন বিবাহিত মহিলার একটা সম্পর্ক হয়ে গেল, দেন ইউ হ্যাড এ সেক্সুয়াল ইন্টারকোর্স, সেই সারকমস্টেন্সেসে আপনি শুধুমাত্র লায়াবল হবেন, ওই মহিলা লায়াবল হবে না কোনো কিছুর জন্য না। তিনি যে আপনাকে আপনি যে বলবেন না আমি আমি যাইনি তার সাথে এই ধরনের কোনো কিছু করতে, সে আমাকে ইনফ্লুয়েন্স করছে, এই সারকামস্টেন্সেসে বাংলাদেশ পেনাল কোড অনুযায়ী আপনার এই সারকামস্টেন্সেসে একজন মহিলাকে কখনোই সাহায্যকারী বা এই ধরনের কোন ধরনের অফেন্স করেছে সেটার জন্য একজন মহিলাকে কখনোই লায়াবল করা যাবে না বা লায়াবল করা যায় না। আচ্ছা, আরেকটা সারকামস্টেন্সেস হচ্ছে যে সেই মহিলার হয়তোবা আপনার ইয়া ছিল না, কি বলে, সেই মহিলা অন্য আরেকজনের স্ত্রী, তার স্বামীর হয়তোবা কনসেন্ট ছিল না, তার সঙ্গে আপনি কোনো ধরনের একটা সম্পর্কে জড়িয়ে গিয়েছেন। এখন কনসেন্টের ব্যাপারটা কেমন আসতেছে, অনেক সারকমস্টেন্সেসে বা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে অনেক সারকমস্টেন্সেসে এই ফ্যাক্ট গুলো উঠে আসছে বা দেখা গেছে যে হাজবেন্ড হয়তোবা ইচ্ছাকৃতভাবে তার ওয়াইফকে বাধ্য করছে অন্য কোনো একজন পরপুরুষের সঙ্গে সহবাসে বা পরপুরুষের সঙ্গে কোনো ধরনের সেক্সুয়াল ইন্টারকোর্সে। এটা
অনেক মামলার ক্ষেত্রে উঠে আসে বা অনেক সার্কামস্টেন্সেসে এটা হয়। তো সেই সার্কামস্টেন্সেস গুলোতে দেখা যাচ্ছে যে যদি তার হাজবেন্ডের কনসেন্ট থাকে বা তার হাজবেন্ডের অনুমতি নিয়ে করে থাকে, সেই সার্কামস্টেন্সেসে এটা আবার আপনার অ্যাডাল্টারি বা ব্যভিচার হবে না, কারণ তার হাজবেন্ডের কনসেন্ট আছে। মেইন কথা হচ্ছে হাজবেন্ডের সম্মতি ছাড়া, এবং আপনি জানেন সে অন্যের স্ত্রী, সেই সময় আপনি যদি তার সঙ্গে কোনো ধরনের যৌন সঙ্গম করেন বা সেক্সুয়াল ইন্টারকোর্স করেন, তখন সেটার জন্য আপনি লায়াবল হচ্ছেন। আচ্ছা, এই সার্কামস্টেন্সেস আরেকটা জিনিস আপনি আপনাকে বলি, আপনি হয়তো বা চিন্তা করতে পারেন যে ম্যাডাম এখানে রেপ হচ্ছে না, কিন্তু কিছু কিছু সার্কামস্টেন্সেসে রেপের সঙ্গেও আসে। যেমন ধরেন অন্যের ওয়াইফকে আপনি যদি রেপ করেন, তখন ওই যে মহিলাকে বা যে মেয়েকে আপনি রেপ করলেন, সে যদি আপনার বিবাহিত হয়, সেই সার্কামস্টেন্সেসে রেপও আসে, আবার অ্যাডাল্টারিও আসে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা ডিফেমেশন, যেটা হচ্ছে 499 মানহানি। মানহানি হচ্ছে আপনার ডিফেমেশন। মানহানিটা দেখা গেছে যে আপনারা সাইবার ল বা আরো অনেক ইসের ক্ষেত্রে সাইবার ডিফেমেশন করেছেন, বা টর্টে টর্টে আপনারা ডিফেমেশন করেছেন। ঠিক আছে? আচ্ছা, এই ডিফেমেশনটা হচ্ছে পেনাল কোডের ডিফেমেশন। আচ্ছা, এখানে কি বলছে? হুএভার বাই ওয়ার্ডস আইদার স্পোকেন, কোনো একটা কথা বলে, অর ইন্টেন্ডেড টু বি রিড, অথবা এমন কোনো ভাবে যে আমি পড়ে নিলাম, আপনি এমন কিছু একটা কথা বলছেন যেটা আমাকে পড়ে নিতে হবে, অর বাই সাইন, অথবা সাইনের মাধ্যমে। আম, সেটা হতে পারে যে আমরা হাতের আঙুল দিয়ে অনেক ধরনের সাইন দেখাই না, সে ধরনের সাইনের মাধ্যমে হতে পারে, অথবা বাই ভিজিবল রিপ্রেজেন্টেশন, অথবা দেখা যাচ্ছে যে কোনো একটা আপনি আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় ভ্যাঙ্গাইলেন আমার, বা সামথিং এমন কিছু একটা করলেন, দ্যাটস রিয়েলি ডিফামেটরি। অর মেক্স অর পাবলিশ এনি ইম্পিউটেশন, যেটা সত্য না, এমন টাইপের কোনো একটা কিছু, কনসার্নিং এনি পার্সন ইন্টেন্ডিং টু হার্ম। এবং আপনি এই যে যে জিনিসটা করছেন, সেটা যেভাবেই করেন, বলে করেন, সাইনের মাধ্যমে করেন, পাবলিশের মাধ্যমে করেন, যেভাবেই আপনি করেন না কেন, সেটার ইন্টেনশনটা হচ্ছে আপনার হার্ম করা। অর নোয়িং অর হ্যাভিং রিজন টু বিলিভ দ্যাট সাচ ইম্পিউটেশন উইল হার্ম, অথবা মানে এমন যে কাজটা আপনি করছেন সেটা আপনি জানেন যে এই কাজটা করার ফলে আমার মান সম্মানের ক্ষতি হবে। The reputation of such person is said except in the cases, কিছু এক্সেপশন আছে, আম, এগুলাকে বলা হয় টু ডিফ্রেম দ্যাট পারসন। সাপোজ ধরেন আপনি কি করলেন, আপনি আমার সম্পর্কে কোনো একটা কিছু বললেন, অথবা আপনি কোনো একটা কাগজে আমার সম্পর্কে বাজে কিছু কথা লিখলেন, লিখে তারপরে আপনি কিছু লোকের মধ্যে বিলি করে দিলেন, অথবা বাই সাইন, সাপোজ ধরেন রাস্তায় হাজার লোকের মধ্যে বা ক্লাসের মধ্যে দেখা গেল আপনি সাইনের মাধ্যমে, আমরা যেমন কিছু সাইন ইউজ করি না, লাইক কিউ, এই জায়গায় আমি আমার ইয়াতে একটা ইউজ করা উচিত ছিল, তো উম, এই শব্দটা ব্যবহার করলাম, ঠিক আছে, ইটস ডিফেমেটরি। বা অথবা কোনো একটা আপনি আপনার অঙ্গভঙ্গির মাধ্যমে কোনো একটা প্রেজেন্টেশন করলেন, অথবা কোনো একটা কিছু পাবলিশ করলেন, ধরেন ফেসবুক পেজে বা হয়তো বা কোনো একটা ব্লগে, এমন কিছু পাবলিশ করলেন যেটা আমার রেপুটেশনের ক্ষতি করছে, এবং এটা আপনি ইচ্ছাকৃতভাবে আমার হার্ম করার জন্য করেছেন, অথবা আপনি জানেন এটা বা এইরকম একটা জিনিস যদি পাবলিশ হয় তাহলে সেটা আমার রেপুটেশনে হার্ম করবে, এটাকেই বলা হয় ডিফেম। মানে আমাকে আপনি ডিফেম করছেন। ঠিক আছে? এটাকে ডিফেমেশন বা মানহানি করে বলে আহ, পরিগণিত হয়। ঠিক আছে? আচ্ছা, মানহানির কিছু এক্সেপশনাল সার্কামস্টেন্সেস আছে, এটা আমরা পরে পড়বো। তার আগে আমরা কিছু এক্সপ্লেনেশনে পড়ি। এক্সপ্লেনেশন নাম্বার 1 এ বলছে, ইট মে অ্যামাউন্ট টু ডিফামেশন টু ইম্পিউট এনিথিং টু এ ডিজিজড পারসন if the imputation would harm the reputation of that person if living, and is intended to be hurtful to be feeling of his family or near relatives। ব্যাপারটা হচ্ছে যে কোনো ব্যক্তি যিনি হয়তো বা মারা গেছেন, ধরেন আমি মরে মরে গেছি, দিস ইজ পারসন, আমি মরে গেছি, ঠিক আছে,
এমন কোনো একটা মানহানিকারক কথা আপনি বললেন যেটা আমি আমার মারা যাবার পরেও তো আমার একটা মান সম্মান আছে, আই হ্যাভ ফ্রেন্ডস, আই হ্যাভ ফ্যামিলি, আই হ্যাভ রিলেটিভস, সো তাদের রেপুটেশনেও ব্যাপারটা হার্টফুল হলো। বা আমার সম্পর্কে এমন কিছু একটা কথা বললেন, আমার হাজবেন্ড, আমার বাবা মা আর আমার রিলেটিভসরা এটা শোনার পরে খুবই কষ্ট পেলো যে এরকম একটা কথা ওর সম্পর্কে বললো বা এমন কিছু একটা পাবলিশ হলো, সেটাও আপনার ডিফেমেশন হিসেবে কাউন্ট করা হবে। মানে হচ্ছে যে আপনি অ্যালাইভ অর ডিজিজড এটা ইট ডাজন্ট ম্যাটার, যদি আপনার রেপুটেশন হার্ম করে তাহলেই সেটা ডিফেমেশন হবে। নাম্বার 2, it may amount to defamation to make an imputation concerning a company or an association or collection of person itself. So কি হচ্ছে যে এই ধরনের ডিফেমেশন কোন একটা কোম্পানি, কোন একটা সংঘ বা ব্যক্তি সমষ্টিকে নিয়েও হতে পারে, যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের টিচাররা হেন 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 হেন, বা ওয়ার্ল্ড ইউনিভার্সিটির টিচাররা এটা এটা এটা, বা হয়তো বা লয়ার্সরা এরকম। যেমন কিছুদিন আগে আপনার ওই মোশাররফ করিমের একটা নাটকে উনি লয়ার্সদের নিয়ে কিছু বলেছিল, তো তখন আপনাদের হোসাইনি স্যার এটা নিয়ে একটা মামলা করেছিলেন। তো এই টাইপের ব্যাপার যে পুরা কোনো একটা গোষ্ঠীকে রেপুটেশন নিয়েও যদি কথা বলা হয় সেটাও তাহলে ডিফেমেশনের মধ্যে পড়বে। নাম্বার 3, an imputation in the form of an alternative or expressed ironically may amount to defamation. বিদ্রূপ রূপে বা কোনো ব্যক্তির নিন্দা করা হচ্ছে, বিদ্রূপ করা হচ্ছে, আর না ধরো একটা ব্যক্তি হইলো হেন তারা, বিদ্রূপ করার উপর বিদ্রূপও যদি করা হয় সেটাও আপনার ডিফেমেশন হিসেবে কাউন্ট হবে। Number 4, no imputation is said to harm a person's reputation unless that imputation directly or indirectly in the estimation of other lowers the moral or intellectual character of his caste or of his calling, or lower the credit that person, or causes it to be believed that body of that person is a ladsome state or in a state generally considered as it is graceful. So কোনো ব্যক্তি সম্পর্কে যদি ধরেন কোনো নিন্দা করেন ডিরেক্টলি অর মানে প্রত্যক্ষ অর পরোক্ষভাবে অন্যান্য ব্যক্তির দৃষ্টিতে যেটা হয়তো বা সেই ব্যক্তির নৈতিক বা বুদ্ধিগত চিন্তা, ও একটা গাধা ছিল, বুদ্ধিগত চিন্তাকে হেয় করা হয়, অথবা দেখা যাচ্ছে যে কোনো একটা কাস্ট বর্ণ বা কোনো একটা সম্প্রদায়, সে হয়তো বা ইয়া হিন্দু বা হয়তো বা সে ব্রাহ্মণ বা সে ক্ষত্রিয়, সেই টাইপের কোনো একটা কিছু, অথবা তার পেশার দিক থেকে তো তার চরিত্রকে আমরা বলি না তো উকিল মানুষ তো বাটপার, ঠিক আছে, এই যে যে জিনিসটা, ঠিক আছে, কোনো ব্যক্তিকে মানে ভৎসনা বা ঘৃণা করে অরুচিপূর্ণ কোনো কিছু বললেও সেটা আপনার যেটা যদি সুনাম নষ্ট করে সেই সার্কামস্টেন্সেসে আপনার ডিফেমেশন হিসেবে সেটাকে কাউন্ট করা হবে। Example কি, A says Z is an honest man. He never stole bees, was intending to cause it to be believed that Z did steal bees. Watch. So it's a defamatory word. It's a defamatory word. Okay. সো ডিফেমেশনের কিছু এক্সেপশন আছে, সেই সার্কামস্টেন্সেস গুলোতে এগুলোকে ডিফেমেশন হিসেবে কাউন্ট করা হয় না। ওয়েল, নাম্বার 1 এক্সেপশন হচ্ছে ইম্পিউটেশন অফ ট্রুথ। Imputation of truth which public goods require to be made or published. জনগণের প্রয়োজনে, পাবলিক গুডস জনগণের প্রয়োজনে সত্য দোষারোপ করা। It is not defamation to impute anything which is true concerning any person, if it be for public good that the imputation should be made or published, whether or not it is for the public good is a question of fact. So কোনো ব্যক্তি সম্পর্কে সত্য দোষারোপ করা মানহানি হিসেবে গণ্য হয় না। আমি আচ্ছা, আমি তো আপনার টট পড়াইনি, সরি। মানে ডিফেমেশনটা কখনো কারো সম্পর্কে কি বলবো, সত্য যদি বলেন আসলে ও একটা বাটপার, আসলেই ওই লোকটা যদি বাটপার হয় তাহলে সেটা কখনো ডিফেমেটরি হয় না। বা আপনি বললেন যে ও একটা চোর, আসলেই যদি সে একটা চোর টাইপের ব্যক্তি হয়ে থাকে বা চুরি সে ওই
ওই স্পেসিফিক ওই জিনিসটা যেটার কথা বলা হচ্ছে সেটা নিয়ে সে যদি আসলেই চুরি করে থাকে তাহলে সেটা ডিফেমেটরি হয় না। কিন্তু কি হচ্ছে, আমি ভদ্র সভ্য একজন ভদ্রলোক, চুরি টুরি এই টাইপের কোনো কিছু করি না, আমাকে বলা হলো চোর, সেই সারকামস্টেন্সেসে এটা ডিফেমেশন হবে। কিন্তু আসলেই এটা যদি সত্য কাহিনী হয়ে থাকে তাহলে সেটা কখনো ডিফেমেশন হবে না। নাম্বার 2, পাবলিক কন্ডাক্ট অফ পাবলিক সার্ভেন্ট, জনগণের প্রতি সরকারি কর্মচারীর আচরণ। It is not defamation to express in good faith any opinion whatever respecting the conduct of a public servant, the discharge of his public function, or respecting his character so far as his characters appear to that conduct or no further. আমরা সবসময় বলি না তোর ওই সচিব একটা ঘুষখোর, আসলেও দেখা যাচ্ছে যে ঘুষ খায় বা এরকম টাইপের ইয়া আছে। বা আমরা অনেক সময় বলি না যে মন্ত্রী মিনিস্টাররা তারাও তো সরকারি সার্ভেন্ট, মানে আসলে একটা বাটপার, আসলেই একটা ব্লা ব্লা অনলাইনে বলা যাবে না। সো এই যে যে জিনিসগুলো আমরা বলি এগুলো হয়তো বা তার যে কাজ সেটা করার সময় সে এমনি অটোমেটিক্যালি সে করতেছে, তো আমরা বললে কি, সো এই সারকামস্টেন্সেস গুলোতে কখনো ডিফেমেশন হবে না। Number 3, conduct of any person touching any public question, কোনো মানে পাবলিক কোশ্চেন, জনগণের সমস্যা রিলেটেড, মানে কোনো গণসমস্যা সম্পর্কে কোনো ব্যক্তির আচরণ, সেটা কি রকম? It is not defamation to express in good faith any opinion whatever respecting the conduct of any person touching any public question and respecting his character so far as his character appear to that conduct and no further. সেটা কিরকম? ওই যে নির্বাচনের আগে দেখা যায় না, আমরা বলি ও কোন একটা স্পেসিফিক দলের নেতাদের নিয়ে আমরা হয়তো দূর ওরা তো সব জায়গা বাটপারি করে বেড়ায়, লোকজনের কাছ থেকে টাকা পয়সা উঠায় বেড়ায়, ঠিক আছে, আসলেই তারা ওই টাইপের কাজ করে যাচ্ছে, ঠিক আছে, মানে এটা আমরা কিন্তু সবাই দেখতেছি, সব সময় এটা আমরা দেখতেছি, ঠিক আছে, বেশি বার বাইরে গেছে। তো এই টাইপের কথা যদি আমরা বলি সেটা কখনো ডিফেমেটরি হবে না। ইট ইজ নট ডিফেমেশন to express in good faith any opinion whatever respecting their conduct in petitioning government on a public question, in a signing requisition for a meeting on a public question, and presiding or attending in such a meeting, or forming, joining any society which invites the public support in voting, ওই তো বুঝতেই পারতেছেন যে বিভিন্ন ধরনের কাজকর্ম যে তারা করতেছে সেই টাইপের জিনিসগুলো। আচ্ছা, নাম্বার 4, publication of report of proceeding of court. It is not defamation to publish a substantially true report of the proceeding of a court of justice or the result of any proceeding. আদালতের কার্যক্রমের রিপোর্ট প্রকাশ করা যদি হয়, সাপোজ ধরেন কোনো একটা মামলা হয়তো বা চলতেছে, ঠিক আছে, সেই সারকামস্টেন্সেসে সেটা হয়তো বা চলতেছে, অনেকাংশে চলে গেছে, অথবা হয়তো বা ওই মামলাটার আসলেই জাজমেন্ট দেওয়া হয়ে গেছে, সেটার উপরে যদি কোনো রিপোর্ট করা হয়, রিপোর্ট করে যদি ধরেন স্পেসিফিক কোনো একজন ব্যক্তির সম্পর্কে লেখা হয় যে সে হয়তো বা ওখানে লায়াবল হয়েছে, এটা ডিফেমেটরি হবে না, কারণ সে আসলেই ওই অপরাধটা করছে, বা হয়তো বা বিচার কার্যে যেটা তার অপরাধ সেটা হয়তো বা এস্টাবলিশড হয়েছে, সেই সারকামস্টেন্সেসে তাকে নিয়ে রিপোর্ট যদি লেখা হয় যে হ্যাঁ সে আসলেই চোরাচালানকারী, আসলে এটা ডিফেমেটরি হবে না। A justice of the peace or other officer holding an inquiry in open court preliminary to a trial in a court justice is a court within the meaning of the above section. আচ্ছা যাই হোক, মানে এটা যদি এরকম হয় যে কোনো একটা বিচার কার্য ক্রম হিসাবে প্রকাশ্য আদালতে হয়তো বা এ ধরনের মানে কি বলবো কোনো একটা মামলা চলতেছে, সেই সারকামস্টেন্সেসেও যদি কোনো নিউজ বের হয়, অনেক সময় হয় না যে আমরা কোনো একটা মামলা চলাকালীন সময়ে, যেমন মাঝখানে আমিন জুয়েলার্সে দিল মালিকের ছেলেকে নিয়ে অনেক কথা বলা হইলো, ঠিক আছে, এই যে যে নিউজ যে বিভিন্ন ধরনের নিউজ রিপোর্টাররা বিভিন্ন ধরনের কথাবার্তা লিখলো, ঠিক আছে, বা হয়তো বা কি যেন ওই ইয়াটার ছেলে ভুলে গেলাম, পরে দেখা গেছে যে তাকে অব্যাহতি দিয়ে দিয়েছে পুলিশ, কিন্তু সেই সময় নিউজ পেপার গুলোতে যে রিপোর্ট গুলো বের হয়েছিল তার এগেইনস্টে, এগুলোকে ডিফেমেটরি হিসেবে কাউন্ট করা হবে না। Number 5,
merit of cases decided in court or conduct or witness or other concern. আদালতের সিদ্ধান্তকৃত মামলার দোষ গুণাবলী বা সাক্ষীদের সংশ্লিষ্ট অন্যান্য আচরণ। সো কোন একটা মামলা সিদ্ধান্ত দেয়া হয়েছে, সেই সার্কামস্টেন্সেসে সাপোজ ধরেন কোন একজনকে লায়াবল করা হয়েছে, স্পেসিফিক কোন একজন বড় মাপের কোন একজন মানুষকে কোন একটা মামলায় হয়তো বা লায়াবল করা হয়েছে, সেটা সম্পর্কে যেমন ধরেন ওই ইভ্যালি ইভ্যালির রাসেলকে নিয়ে যদি এখন একটা জাজমেন্ট দিয়ে দেয়, তারপরে যদি বিভিন্ন রিপোর্টাররা বিভিন্ন ধরনের কথা বলে, 2 দিন পরে ইভ্যালির রাসেল এসে কি বলতে পারবে যে এটা আমার মানহানি হয়েছে? না, পারবে না। কারণ কোর্ট একটা ডিসিশন নিয়ে নিছে, সেখানে উইটনেস ছিল, সেখানে বাকি আরো কোর্ট প্রসিডিউর গুলো মেনটেন করে তাকে লায়াবল করা হয়েছে। সো এই রিলেটেড ব্যাপারে, তার এই রিলেটেড ব্যাপারে যদি কোনো ধরনের রিপোর্ট হয় বা কোনো কিছু করা হয় বা তার ক্যারেক্টার নিয়ে কোনো কথা বলা হয়, সেই সার্কামস্টেন্সেসে সে এটাকে মানহানি হিসেবে কাউন্ট করতে পারবে না। নাম্বার 6, মেরিট অফ পাবলিক পারফরমেন্স, গণ অনুষ্ঠানের গুণাবলী। Does not defamation to express in good faith any opinion respecting the merit of any performance which its author has submitted to the judgment of the public or respecting the character of the author so far as his character appears in such performance, no further explanation. Suppose কি হলো, তাহসান গিয়ে কোনো একটা জায়গায় কি করলো, গান গাইলো, গান গাওয়ার পরে লোকজন ওর ভুয়া ভুয়া বাজে গান গাইছে, তাহসান মিথিলারে ছাড়ার পরে পুরা নষ্ট হয়ে গেছে, হেন তেন, মিথিলার সাথে ডিভোর্সের পরে কোথায় যে যেন তাহসান একটা গান গাইছিল, সেখানে বলা হচ্ছে যে হা হা তাহসান মিথিলার ইসে দুঃখে এখনো সে দুঃখ পাইতেছে, এই জন্য এরকম একটা গান গেছে, এই টাইপের। বাপ ধরেন, এটা তো ভালো কথা, ধরেন এমন কিছু একটা যেটা হয়তো বা তাহসান দেব আগদুম বাগদুম বলা হয়েছে, উল্টাপাল্টা কথা বলা হয়েছে, যেটা তার মান সম্মানের জন্য ক্ষতিকারক, এই সার্কামস্টেন্সেসে এটা নিয়ে মামলা হয় না। কেন? কারণ তিনি একটা পাবলিক পারফরমেন্স করেছেন, ঠিক আছে, পাবলিক পারফরমেন্স করেছেন। তো ওই পাবলিক পারফরমেন্সে তিনি একটা পাবলিক পারফরমেন্স করেছেন, তো ওই পারফরমেন্সটা কাদের জন্য করেছেন? পাবলিকের জন্য করেছেন। এখন পাবলিক যদি তার গান না পছন্দ করে, সেটা তো পাবলিকের ব্যাপার, কিন্তু তার যে সাবমিশনটা, মানে সে যে গানটা যে প্রেজেন্ট করেছে, সেটা তো পাবলিকের জন্য করেছে। পাবলিক পছন্দ করলে করবে, না পছন্দ করলে গালিগালাজ করবে, কিন্তু সেটা ডিফেমেটরি হবে না। বা সাপোজ ধরেন কোনো একজন রাইটার কোনো একজন বই লিখলো, সাপোজ ধরেন হুমায়ুন আহমেদের যত উপন্যাস আছে, তার মধ্যে অনেক উপন্যাসই আছে যেটার মধ্যে তিনি হয়তোবা এমন ভাবে উপস্থাপন করেছেন যেটা বাংলাদেশের মানুষের বা বাঙালি সমাজে অনেক সার্কামস্টেন্সেসে সেটা পছন্দ না। বা ধরেন তসলিমা নাসরিনের লেখা অনেকেরই পছন্দ না। এখন এই সার্কামস্টেন্সেসে সেটা নিয়ে তসলিমা নাসরিনকে নিয়ে অনেকেই অনেক ধরনের, তসলিমা নাসরিনের যে বই আছে ক খ সামথিং সামথিং, আই কান্ট রিমেম্বার, সো এগুলা নিয়ে অনেকেই অনেক ধরনের কনভারসেশন করে বা অনেক ধরনের কি বলবো, সে তাদের জাজমেন্ট যদি তারা দেয়, সেই সার্কামস্টেন্সেসে তো তসলিমা নাসরিন ডিফেমেটরি মামলা করতে পারে না বা ডিফেমেশনের মামলা করতে পারে না, কারণ তিনি একটা বই পাবলিশ করেছেন যাতে পাবলিক পড়ে। এখন পাবলিক পড়ার পরে এক ধরনের পাবলিকের পছন্দ হলো না, এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার, বাট দিস ইজ নট এ কজ অফ ফর এ সুট ফর ডিফেমেশন। Well, number 7, censure past and good faith by person having lawful authority over another. অন্য কোনো ব্যক্তির ওপর আইনসম্মত ক্ষমতা বিশিষ্ট ব্যক্তি দ্বারা সরল বিশ্বাসে নিন্দা। সেটা কেমন? সেন্সর বোর্ড থাকে না, যেমন ধরেন মুভিগুলো বাংলাদেশে বা যে কোনো দেশে একটা মুভি তৈরি করার পরে সেই মুভি সেন্সর আছে কিনা সেটা একটা বোর্ড দেখে, তারপরে বাসবে। এখন এই সেন্সর বোর্ডের লোকজন যদি সেটা নিয়ে আগদম বাগদম কথা বলে, থার্ড ক্লাস টাইপের একটা মুভি হয়েছে, মান আছে নাকি মুভির, হ্যানা আছে নাকি তেন আছে নাকি, এইটা মানহানি হিসেবে কাউন্ট করা হবে না। কারণ ওই সেন্সর বোর্ডে বেসিক্যালি অথরিটি দেওয়া হয়েছে যে এই মুভিটার কি সার্কামস্টেন্সেসে আছে সেটা নিয়ে কথা বলার। সো এই সার্কামস্টেন্সেসে তারা কোনো ধরনের মামলা করতে পারে না।
আচ্ছা, অনেক সময় হয় না যে আম, স্কুলের টিচাররা দেখা যাচ্ছে যে বাবা মার সামনে বা হয়তো বা অন্য কারোর সামনে আর দূরও একটা ফালতু স্টুডেন্ট, ওর কোনো লেখাপড়া নাই, একদম নাই বাগডুম নাই, ঠিক আছে, এই সার্কামস্টেন্সেস স্টুডেন্টটা হয়তো বা খুবই অফেন্ডেড ফিল করলো যে স্যার আমাকে এভাবে লোকজনের সামনে হ্যারাস করলো। এটা থেকে আসলে ডিফেমেশন আসে না। কেন? কারণ তিনি শিক্ষক, তার এ ধরনের কথা বলার অথরিটি তাকে দেয়া হয়েছে এবং তিনি যে কথাগুলো বলছেন তিনি হয়তোবা সরল বিশ্বাসেই বলছেন, যাতে আপনি ওই কথাগুলো শোনার পরে আরো এনকারেজ হন, লেখাপড়া করতে চেষ্টা করেন, আরো ভালো কিছু করার চেষ্টা করেন, সেই জন্য সে হয়তোবা বলতেছে। সো এমন অথরিটি যাকে হয়তোবা অথরিটি দেওয়া হয়েছে আপনার ব্যাপারে কথা বলার, তখন সে যদি কোনো কিছু বলে সেটা ডিফেমেশন হিসেবে কাউন্ট হবে না। নাম্বার 8, অ্যাকুইজিশন প্রেফার্ড ইন গুড ফেথ টু অথরাইজড পারসন। ক্ষমতা সম্পন্ন ব্যক্তির সরল বিশ্বাসে অভিযোগ উত্থাপন। It is not defamation to prefer in good faith an accusation against any person to any of those who have a lawful authority over that person in respect of subject matter accusation. ব্যাপারটা কেমন? সাপোজ ধরেন আম, কি বলবো, ওই যে টিচারের যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, যে টিচার বা আপনার প্যারেন্টস গেছে ডিপার্টমেন্টে, আপনার টিচার আপনার প্যারেন্টস এর সামনে বলল আপনার ছেলে তো লেখাপড়া করে না, ক্লাসের কোনো কাজ জমা দেয় না, ঠিক আছে, সে ঠিকমতো ইউনিভার্সিটির পয়সা জমা দেয় না, ব্লা 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 আরো কিছু অ্যাকুইজিশন আপনার এগেইনস্টে দিয়ে দিল, ঠিক আছে, আপনি হয়তো বা ক্লাসে আসেন, মাঝে মধ্যে এদিক সেদিক যান, সেটা হয়তো বা টিচার খেয়াল করছে, বা হয়তো বা টিচার এমনি বলে দিলে দূর ওরে তো ক্লাসই করে না, কোনো লেখাপড়াই করে না, কি কি করতেছেন ছেলের, ঠিক আছে, এরকম ধরনের অ্যাকুইজিশন আপনার এগেইনস্টে দিয়ে দিল। সেই সার্কমস্টেন্সেসে আপনি অফেন্ডেড ফিল হয়ে গেলেন, স্যার ম্যাডাম এই কাজটা করলো, সেটা আপনার কি বলবো, ডিফেমেশন হবে না। 8 নাম্বারটা হচ্ছে আপনার কোনো একটা কমপ্লেইন বা অ্যাকুইজিশন দেয়া, আর 7 নাম্বারটা হচ্ছে আপনার এমন কোনো কিছু একটা বলেছে যেটা আপনার কাছে ভাল লাগেনি, ঠিক আছে, ওকে। নাম্বার 9, imputation made in good faith by person for protection of his or other interest. সো ধরেন এমন কিছু একটা বলা হলো, হুম, সাপোজ ধরেন হেও করে এমন কিছু একটা বলা হলো, কিন্তু সেই জিনিসটা বলা হয়েছে আপনার প্রোটেকশনের জন্য, আপনার ভালো করার জন্য। আম, দেখেন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এ shopkeeper says to B, who manages his business, sell nothing to Z unless he pays. You need money, or I have no option of his honesty. A is within this exception if he has made this imputation on Z with good faith for the protecting of his own interest. So ব্যাপারটা কিরকম, যে সাপোজ ধরেন কোন একজন দোকানদার এ তার ব্যবসার মানে ব্যবসা যিনি ম্যানেজ করে সে হচ্ছে বি, তো সে বির কাছে বলে যে সাপোজ জেড এর কাছে নগদ মূল্য ব্যতীত কোনো কিছু ক্রয় করবেন না, কারণ জেড সততার উপর আমার আস্থা নাই, ঠিক আছে। এখন এই যে যে কথাটা সে বললো, হয়তো বা জেড ভদ্রলোক এমনি ভালো, কিন্তু এই যে যে কথাটা সে বললো ওনার কাছে বেচবেন না, উনি উনি ই না, উনি একটা বাটপার। এখন এই কথাটা এ যে বি কে বলছে, কেন বলছে, কারণ হচ্ছে যে বি এর যাতে ভালো হয়, বিজনেস ভালো থাকে, সেই জন্য বলছে। আচ্ছা, এই সার্কামস্টেন্সেসে এই যে জেড কে নিয়ে এ বলল যে উনি একটা বাটপার, এটা মানহানির মামলা হবে না। নাম্বার 10, caution intended for good of person to whom conveyed or of public good. কোনো ব্যক্তিকে তার হিতকল্পে অথবা জনহিতকল্পে সতর্কতা দান।
It is not defamation to convey caution in good faith to one person against another, provided that such caution be intended for the good of a person to whom it is conveyed, or of some person in whom that person is interested, or in a public. সো কোনো ব্যক্তি যদি সরল বিশ্বাসে অন্য কোনো ব্যক্তির সম্মুখে সতর্ক করে দেওয়া মানহানি বলে গণ্য হবে না, যে ধরেন আপনার সামনেই বলে দিল আপনি কিন্তু ওই দিক যাইয়েন না, এই দিক হচ্ছে এই রাস্তাটা বা এই এলাকার লোকজন হচ্ছে খুবই খারাপ কোয়ালিটির লোকজন, হেন তেন। এখন একটা গোষ্ঠীকে নিয়ে যদি বলা হয় সেটাও কিন্তু ডিফেমেশন, সেটা আমরা দেখছি। তো সেই সার্কামস্টেন্সেসে যদি এমন কোনো কিছু বলা হয় যে ওই লোকটার ভালোর জন্য বলা হচ্ছে, সেই সার্কামস্টেন্সেসে এটা ডিফেমেশন হবে না। এই 10টা সার্কামস্টেন্সেসে ডিফেমেশন হবে না। ডিফেমেশনের সেকশন আমরা পড়লাম তাহলে 499 এ। ডিফেমেশনের পানিশমেন্ট হচ্ছে 500 এ। ডিফেমেশনের পানিশমেন্ট হচ্ছে 2 ইয়ার্স অর ফাইন অর বোথ। 501 এ যেটা বলা হয়েছে, প্রিন্টিং অর এনগ্রেভিং ম্যাটার নোন টু বি ডিফেমেটরি, যে কোনো একটা কিছু প্রিন্ট করা হয়েছে, whoever print or engrave any matter knowing or having good reason to believe that such matter is defamatory in any person. আচ্ছা, এটাও ডিফেমেশনের একটা অফেন্স। আচ্ছা একটা সেকেন্ড, ওটা বাংলায় কি বলতেছে, বাংলাটা বলবেন দাঁড়ান একটা সেকেন্ড, আমি একটু বের করে নিই। আচ্ছা, মানহানিকর বলে বিদ্রুপ বস্তু মুদ্রণ বা আচ্ছা, সো এর মানে হচ্ছে যে এমন কোনো কিছু একটা আপনি প্রিন্ট করতেছেন বা খোদাই করে কোথাও লিখতেছেন যেটা মানহানিকর, দ্যাটস ইট। মানে আগেরটার মধ্যেও সেটা যাইতে পারে, কিন্তু খোদাই বা প্রিন্টিং টাইপের কোনো কিছু যদি হয় সেই সার্কামস্টেন্সেসে 501 যাবে। এবার আসি ক্রিমিনাল ইন্টিমিডেশন। 503, ক্রিমিনাল ইন্টিমিডেশন মানে হচ্ছে আপনার ভীতি প্রদর্শন বা ভয় দেখানো, ঠিক আছে। whoever threaten another with any injury to his person, reputation, property, or to the person or reputation of anyone in whom that person is interested. সাপোজ ধরেন আপনারে ভয় দেওয়া হলো, অথবা বলা হলো তোমার বাড়িতে আগুন ধরে দিব, অথবা তোমার মান সম্মানের ক্ষতি করে দিব, থ্রেটেন করা হলো, ঠিক আছে। অথবা দেখা গেল যে তার বলা হলো তোর গার্লফ্রেন্ডের ধরে পিটাবো, ঠিক আছে, এরকম কিছু একটা, যে অন্য কেউ অন্য আপনার পরিচিত অন্য কাউকেও হয়তো বা থ্রেট করার কথা বলছে, উইথ ইন্টেন্ট টু কজ টু অ্যালার্ম টু দ্যাট পারসন অর টু কজ দ্যাট পারসন টু ডু এনি অ্যাক্ট হুইচ হি ইজ নট লিগালি বাউন্ড টু ডু। অথবা হচ্ছে আপনাকে এমন কিছু একটা করতে বলা হলো যেটা আপনি লিগালি করতে বাধ্য না, অথবা এমন কোনো কিছু একটা করতে বাধ্য করা হলো যেটা আপনি করতে চান না বা লিগালি আপনি করতে চান না, ইলিগাল টাইপের একটা কাজ। সো সেই এই কাজগুলো করার উদ্দেশ্যে যখন আপনাকে কোনো ভয় দেখানো হবে সেটাকেই বলা হচ্ছে ক্রিমিনাল ইন্টিমিডেশন। আচ্ছা, এটার মধ্যে ডিফেমেশনের মতো লিভিং পারসনও ইনক্লুড, ডিসিজড পারসনও ইনক্লুড। আপনাকে বলা হলো তুই এই কাজটা করবি, অথবা তোর বাপের মান সম্মানের 12টা বাজে দিব, আপনার বাবা মরে গেছে, সেই সার্কামস্টেন্সেসেও ক্রিমিনাল ইন্টিমিডেশন হবে। ক্রিমিনাল ইন্টিমিডেশনটা হচ্ছে আপনাকে ভয় দেখিয়ে থ্রেট করে কোনো একটা কিছু বের করে নেওয়া বা কোনো একটা কিছু আপনার মাধ্যমে করানো। আচ্ছা, ক্রিমিনাল ইন্টিমিডেশনের পানিশমেন্ট হচ্ছে 506, 2 ইয়ার্স অর ফাইন অর বোথ। এবার আসি ইনসাল্ট। ইনসাল্টের মধ্যে শুধুমাত্র 509টাই ইম্পর্টেন্ট। ওয়ার্ড বা জেস্টার বা অ্যাক্টের মাধ্যমে কোনো মহিলাকে ইনসাল্ট করা। whoever intended to insult the modesty of woman, utter any word, উচ্চারণ করা কোনো ওয়ার্ড, make any sound অথবা শব্দ উচ্চারণ করা, কি লাল দোপাট্টে বলি কই যাইতেছো, সামথিং লাইক দ্যাট, অর কোনো ধরনের জেস্টার করতেছেন, অথবা কোনো ধরনের প্রোডাক্ট বা অবজেক্ট শো করতেছেন, অথবা ইন্টেন্ডিং দ্যাট সাচ ওয়ার্ড অর সাউন্ড শ্যাল বি হার্ড, অথবা এমন কিছু একটা বলতেছেন যেটা সে শুনতে পারে, or that or that such gesture or object shall be seen by such person or intrude upon the privacy of
such woman shall be punished with imprisonment, and that imprisonment will be 1 year or fine or both. So কোনো একজন মহিলাকে আপনি যেভাবেই ইনসাল্টটা করেন না কেন, সেটা কোনো একটা শব্দ উচ্চারণের মাধ্যমে হতে পারে, সেটা হতে পারে আপনি কোনো একটা কিছু মুখ দিয়ে উচ্চারণ করতেছেন বা কোনো একটা কিছু শো করতেছেন, ঠিক আছে, বা এমন কোনো একটা ধরনের আচরণ করলেন যেটা আপনি জানেন যে ওই যে কোন দিয়ে একটা গুতা মারলেন, ঠিক আছে, সেই সার্কামস্টেন্সেসে কিন্তু অ্যাসল্টও আসে, প্লাস এই 5 ও 9 ও কিন্তু আসে, ঠিক আছে, বা কোনো ধরনের অঙ্গভঙ্গির মাধ্যমে, চোখ বাঁকানোর মাধ্যমে হতে পারে, গান গেয়ে ওঠার মাধ্যমে হতে পারে, ঠিক আছে, হয় না, বা শীষ দেওয়ার মাধ্যমে, এগুলো সবই আপনার এই 509 এর মধ্যে আসবে। মানে আমাদের হচ্ছে মেইন কথা ইফ টিজিং বলতে আমরা যেটাকে বুঝাই সেটাই হচ্ছে 509। আচ্ছা, 510 মিসকন্ডাক্ট ইন পাবলিক বাই ড্রাঙ্কেন অফেন্স। এইটা হচ্ছে পেনাল কোডের সবচেয়ে ছোট অফেন্স। Whoever in a state of intoxication appears in any public place or in any place which is a trespass in him to enter or there conduct himself in such a manner as to cause annoyance to any person shall be punished with simple imprisonment। আপনি মাতাল হয়ে পাবলিক প্লেসে গান গাইলেন, রাত 12টার সময় মাতাল হয়ে রাস্তা দিয়ে যাইতেছেন আর গান গাইতেছেন, ঠিক আছে, অথবা এমন কোন অন্য আরেকজনের বাড়ির গেটে যে টক 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 করতেছেন বা রাস্তায় মাতলামি করতেছেন, হোয়াট এভার ইট ইজ, এই টাইপের সার্কামস্টেন্সেস কে হচ্ছে আপনার 510 এর আন্ডারে লায়াবল হবেন, যেটার পানিশমেন্ট হচ্ছে 24 আওয়ার ইমপ্রিজনমেন্ট, ফাইন হইলে সেটা 10 টাকা পর্যন্ত যায়। এটাই হচ্ছে আপনার পেনাল কোডের সবচেয়ে ছোট অফেন্স। দ্য লাস্ট ওয়ান 511, এটা হচ্ছে অ্যাটেম্পটেড পানিশমেন্ট। পানিশমেন্ট ফর অ্যাটেম্প্ট টু কমিট অফেন্স পানিশেবল উইথ ইমপ্রিজনমেন্ট ফর লাইফ অর ইমপ্রিজনমেন্ট। যে অফেন্স গুলোর ক্ষেত্রে যখন আমরা মার্ডার করছি তখন আমরা অ্যাটেম্পটেড সুইসাইড, অ্যাটেম্পটেড মার্ডার, এগুলার আমরা পানিশমেন্ট দেখছি। যে অফেন্স গুলোর ক্ষেত্রে অ্যাটেম্পটেড পানিশমেন্ট দেয়া নেই সেই অফেন্স গুলোর ক্ষেত্রে 511 ব্যবহৃত হয়। Whoever attempt to commit an offense punishable by this code with imprisonment for life or imprisonment or to cause such an offense to be committed in such attempt does any act toward the commission of that offense shall, where no express provision is made by this code, যখন কোনো ধরনের এক্সপ্রেস প্রভিশন নাই সেই সার্কামস্টেন্সেসে punishment of such attempt be punished with imprisonment of any description provided for the offense for a term which may extend to 1/2 of the longest term of imprisonment provided for that offense, and such fine shall be provided for the offense or মানে মেইন কথা হচ্ছে যে যে অফেন্স গুলার অ্যাটেম্পটের কথা, মানে সাপোজ ধরেন অ্যাটেম্পটেড রেপের কথা বা অ্যাটেম্পটেড মার্ডারের কথা, ঠিক আছে, যে অফেন্স গুলার অ্যাটেম্পটেড সেকশন আলাদা করে বলা আছে পেনাল কোডে সেগুলা তো বলাই আছে, যেগুলা নেই সেই সার্কামস্টেন্সেসে 511 ব্যবহৃত হবে। আচ্ছা, 511 যখন ব্যবহৃত হচ্ছে তখন 511তে কি বলতেছে যে মেইন অফেন্স, যেটা মেইন অফেন্সে যে পানিশমেন্টটা দেয়া আছে সেই পানিশমেন্টের 1/4 পানিশমেন্ট ওই অফেন্সের অ্যাটেম্পটের জন্য ব্যবহৃত হবে, ঠিক আছে। যেমন ধরেন যে ইসের ক্ষেত্রে ধরলাম চুরির ক্ষেত্রে, ঠিক আছে, অ্যাটেম্পটেড থেফট, মানে চুরি করার করলো, অ্যাটেম্প্ট করলো কিন্তু সে চুরি করতে পারলো না, সেটা অ্যাটেম্পটেড থেফট হলো, সেটার পানিশমেন্ট ইসেতে দেয়া নেই, ঠিক আছে, কিসে বলে এখানে 1/4 কেন, 1/2, সরি 1/4 না 1/2 মানে আধা, সরি আমি ভুল বলছি, 1/4 না, আমি 1/4 করতেছি 1/2। সো কি হচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। সাপোজ ধরেন থেফটের থেফট বাই ক্লার্ক হলো, থেফট বাই ক্লার্কের পানিশমেন্ট আছে 7 ইয়ার্স, ঠিক আছে, 7 ইয়ার্স থেফট বাই ক্লার্কের পানিশমেন্ট। এখন অ্যাটেম্পটেড থেফট বাই ক্লার্ক যখন হবে তখন সেটার পানিশমেন্ট হয়ে যাবে হাফ, মানে 3.5 ইয়ার্স। বুঝতে পারছেন? সো ওইভাবে আসলে ক্যালকুলেশন বার কাউন্সিলের এক্সামে এইভাবে ক্যালকুলেশন দিয়ে আসে না, বাট বার কাউন্সিলের এক্সামে খুব সম্ভবত গতবারও এই কোশ্চেনটা আসছিল যে
অ্যাটেম্পটের ক্ষেত্রে কতটুকু পানিশমেন্ট ব্যবহৃত হবে, হাফ ব্যবহৃত হবে, ঠিক আছে। মেইন অফেন্সের অর্ধেক অফেন্স মানে ম্যাক্সিমাম অফেন্স যেটা থাকবে 7 ইয়ার্স হোক বা 10 ইয়ার্স হোক, 10 ইয়ার্স হলে সেটা সাপোজ ধরেন কোনো একটা অফেন্সের পানিশমেন্ট হচ্ছে 10 ইয়ার্স, ওই অফেন্সটার অ্যাটেম্পটেড সার্কামস্টেন্সেস যখন আসবে সেটা 5 ইয়ার্স হয়ে যাবে। ওকে, এই ছিল হচ্ছে পেনাল কোড।